সকাল ৮টা ৩০ মিনিট। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল নীলিমা। জানালা দিয়ে সূর্যের রোশনি উকি দিচ্ছে। নীলিমা সেদিকে কয়েক সেকেন্ড তাকালো। বিছানা থেকে ওঠার সময় হাতের টান অনুভব করলো। পাশে তাকিয়ে দেখলো মিহরান ওর হাত ধরে ঘুমিয়ে আছে। নীলিমা হাতটা মিহরানের লোমশ বুকে স্পর্শ করছে। নীলিমা সেদিকে তাকিয়ে মুচকি হাসি দিল। তারপর হঠাৎ করে কালে রাতের কথা মনে পড়তেই জোরে চিৎকার দিল। নীলিমা চিৎকারে মিহরানের ঘুম ভেঙে গেল। মিহরাম হন্তদন্ত বসে নীলিমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে বুলুবাট? এখন তোমার শরীর খারাপ লাগছে? দেখি দেখি জ্বর আসছে কিনা। এই বলে মিহরান নীলিমার কপালে হাত দিল। দেখলো জ্বর নেই। মিহরান জিজ্ঞেস করলো, জ্বর তো নেই, তাহলে এভাবে চিৎকার করলে কেন? নীলিমা এখন ভয়ে কাঁপছে। গতকাল রাতের ঘটনা মনে পড়তেই শরীর শিহরে উঠছে। নীলিমা মিহরানকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নেমে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি একদম আমার কাছে আসবেন না, তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আপনি একটা পাগল পাগল পাগল। আপনার সাথে আমি আর এক মুহূর্তে থাকতে চাই না। বলে নীলিমা দৌড়ে দরজার কাছে গিয়ে দরজার সিটকি খুলতে গিয়ে দেখলো দরজার ভিতর থেকে লক করা। নীলিমা পিছনে ঘুরে মিহরানকে রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। মিহরানের লাল চোখ দেখে নীলিমা আবার গতকাল রাতের কথা মনে পড়ে গেল। মিহরান ওর হাত ধরে বলে, হাতে ব্যথা পেয়েছিলে, তাই মলম লাগিয়ে দিয়েছি। তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে। গভীর রাতে তোমার জ্বর এসেছিল। জ্বর মেপে দেখি 103 ডিগ্রি। তোমাকে ঘুমের ঘোরে স্যুপ খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি। সারা রাত জেগে তোমার জলপট্টি দিয়েছি। বিশ্বাস না হলে টি টেবিলের দিকে তাকিয়ে দেখো। নীলিমা সেখানে তাকিয়ে দেখলো একটা বাটিতে পানি আর ছোট তোয়ালে রাখা। মিহরান আবার বলতে শুরু করলো, ভেবে না নিজের এত কথা বলছি কেন? আসলে কি বলো তো? আমি না বললে তুমি কিছুই জানতে না। কারণ তুমি শুধু গতকাল রাতে আমার খারাপ রূপটাই দেখেছো, ভালো রূপটা দেখোনি। কারণ সেন্সলেস হওয়ার পর গতকাল রাতের কথা তোমার কিছুই মনে নেই। বাই দ্য ওয়ে, এত কিছু বলার একটাই কারণ, এত কিছু করছি তোমাকে সুস্থ করার জন্য, আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য নয়। তারপর মিহরান নীলিমার হাত ছেড়ে দিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে হাতুড়ি বের করে খুব জোরে দেয়ালে আঘাত করলো। হাতুড়ি আঘাতে দেওয়াল থেকে গুড়ি গুড়ি পড়তে লাগলো। নীলিমা ভয়ে আঁকতে উঠল। মিহরা নীলিমার কাছে এসে বলল, এই দেওয়ালে গুড়িগুলো দেখতে পাচ্ছ বুলুবাট? নীলিমা চুপ করে রইল। মিহরান ম্লান হেসে বলল, জানো তো, দেয়াল ধসে পড়লে দেয়ালের গুড়িগুলো খুব সহজে চোখে পড়ে, কিন্তু মন ভেঙে গেলে সেটা কারো চোখে পড়ে না। আসলে কেউ যদি তার আবেগগুলো তার বিপরীতে থাকা মানুষটি কাছে খুব সহজে ফুটিয়ে তুলে, তখনই মানুষটি বিপরীত দিকে মানুষের কাছে হালকা হয়ে যায়। হৃদয় একবার ভেঙে গেলে সে ভগ্ন হৃদয় জোড়া লাগানো খুব কষ্টকর। 8 বছর বয়সে মাকে হারিয়ে আমার হৃদয় একবার ভেঙে গেছে। তোমাকে পেয়ে আবার জোড়া লেগেছে। আর কোনোভাবে সেই হৃদয়কে ভেঙে যেতে দিব না। শিকল দিয়ে হলেও তোমার আটকে রাখবো, তবুও তোমায় দূরে যেতে দিব না। কারণ তোমার ভালোবাসার অনলে আমি বারবার ঘুরে আবার জ্বলে উঠতে চাই। একে ধারে কথাগুলো বলে দরজার লক খুলে বাইরে থেকে দরজা আটকে চলে গেল মেহরা। নীলিমা বিছানায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আর অতীতের দিনগুলো নিয়ে ভাবতে লাগলো। অতীত, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার জন্ম বাংলাদেশে হলে আমার জন্ম 1.5 বছর পর আমার বাবা আমাকে নিয়ে লন্ডনে চলে যান। সেখানে বাবার বিজনেস থেকে শুরু করে বাড়ি গাড়ি সবকিছু ছিল। আমার বাবার নাম রিহান চৌধুরী, মায়ের নাম মেহেরুন চৌধুরী। আমার মা দেখতে বেশ সুন্দরী, তাই তো বাবা আমার মাকে দেখতে বিয়ে করে নিয়ে এসেছিল। আমার নাম রেখেছিল আমার বাবা। বাবা আমাকে খুব ভালোবাসতো। অফিস থেকে আসার পর থেকে শুরু করে অফিসে যাওয়া আগ পর্যন্ত আমি বাবার কাছেই থাকতাম। এক কথায় আমার খুব সুখী পরিবার ছিলাম। আমার যখন 3.5 বছর, তখন নাকি বাবা হার্ট অ্যাটাক করে মারা যান। শুনেছি এর আগেও একবার হার্ট অ্যাটাক করেছিল, কিন্তু দ্বিতীয়বার আর রক্ষা পায়নি।
আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে পরপারে। তারপর মা আমাকে লন্ডন থেকে বাংলাদেশে নিয়ে আসে। মা সুন্দরীর পাশাপাশি শিক্ষিত ছিল। বাবার বিজনেস সম্পর্কে মায়ের ভালোই আইডিয়া ছিল। মা আমাকে বাংলাদেশে আমার দাদির কাছে চৌধুরী বাড়িতে রেখে যান আর বলে যান লন্ডনে যা যা কাজ তারই করতে হয়। কোনো সার্ভেন্ট রাখার ব্যবস্থা নেই। আমি খুব ছোট, তাই মা আমাকে নিয়ে বিজনেস সামলাতে পারবে না, তাই আমাকে রেখে যাবে। ৩ মাস পর পর দেখতে আসবে। মা চলে যাওয়ার পর দাদি আমার সবে সর্বা হয়ে ওঠেন। আমার দাদু মারা গেছেন আমার জন্মের ১ বছর পর। আর আমার নানা নানু অনেক আগে মারা গিয়েছেন। মাঝে মাঝে আমার দুমামা দেখতে আসেন, এক সময় তারাও আর আসেন না। আর মা প্রথম ২ বার ৩ মাস পর আসলো, তারপর থেকে ১ বছর পর আসতেন, কিন্তু আমাকে সময় দেওয়া বদলে বাইরে বেশি সময় কাটাতেন। তা আমার প্রতি অবহেলা প্রথমে সহ্য করতে কষ্ট হলেও ধীরে ধীরে মানিয়ে নিয়েছিলাম, যার ফলে মায়ের সাথে আমার ছোট্ট মনের দূরত্ব অনেক বাড়তে থাকে। আমার যখন ৪ বছর বয়স তখন দাদি আমার জন্মদিন পালন করেন, বিভিন্ন এতিমখানা এবং খাবার বিতরণ করেন। সেই দিনটা আমার খুব খুশিতে কেটেছিল, কিন্তু সেই খুশি বেশি দিন টেকেনি। কিছুদিন পর দাদি স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যান। তার জন্য আলাদা করে একজন নার্স রাখা হয়, আর আমাকে দেখাশোনা করার জন্য রেহান আন্টিকে আনা হয়। প্রথমে রেহান আন্টির সাথে আমি মিশতে না পারলেও তার মায়া, মমতা, যত্নগুলো আমাকে তার দিকে টানতে বাধ্য করেছে। একসময় তাকে আমার মায়ের আসনে বসিয়ে দিই। আপন মায়ের অনুপস্থিতিতে তিনি আমার মা হয়ে উঠেন। দাদি স্ট্রোক করার ৬ মাস পর পরলোক গমন করেন। পৃথিবীতে আপন বলতে আর কেউ রইল না। আগে মা ১ বছর পর আসলো, দাদি মারা যাওয়ার পর থেকে ২ বছর পর আসতেন। আমার যাবতীয় খরচ মা দিতেন। ধীরে ধীরে আমার শারীরিক এবং মানসিক দিক উভয় পরিবর্তন হতে থাকে। পড়াশোনা বরাবরই ভালো ছিলাম, তাই সবসময় ক্লাসে টপার হতাম। ইচ্ছে ছিল অনার্স কমপ্লিট করে একটা এতিমখানায় চাকরি করব, ওদেরকে মায়ের মতো আদর করব, আর ওদের ছোট ছোট আবদারগুলো পূরণ করব। আমি চৌধুরী বাড়ির মেয়ে হলেও নিজেকে নিয়ে অহংকার করতে ভালো লাগে না, তাই সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করতাম। স্কুল লাইফে ছেলেদের মধ্যে আমার এটা ফ্রেন্ড ছিল রাতুল, আর আমার বেস্ট ফ্রেন্ড ছিল নিশি। নিশির সাথে আমি সবকিছু শেয়ার করতাম। ও আমাকে মানসিকভাবে খুব সাপোর্ট করতো। স্কুল শেষ করে কলেজে ভর্তি হই। কলেজে শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হই। অনার্স থার্ড ইয়ারে ওঠার পর বেশ কিছুদিন ভালোই চলছিল। ফাইনাল পরীক্ষা ২ মাস আগে বিষাক্ত একটা দমকা হাওয়া আমার সবকিছু তছনছ করে দিল। সে আর কেউ না, আফরাজ মিহরাম চৌধুরী। আমি ইউনিভার্সিটিতে যাওয়ার সময় হুট করে একটা প্রাইভেট এসে আমার সামনে থামলো। আমি কিছু বুঝে ওঠার আগেই মুখে রুমাল চেপে ধরে, আর আমি অজ্ঞান হয়ে যাই। তারপর নিজেকে আবিষ্কার করি অন্য একটি বাড়িতে। সামনে তাকিয়ে দেখি কাজী আর মেহরান সহ ৫ জন লোক বসে আছে। মেহরান আমাকে একটা কাগজে সিগনেচার করতে বলে। আমি তখন চিৎকার করতে থাকি, কাগজটা দুমড়ে মুচড়ে ফেলে দিই, আর বাসায় যাওয়ার জন্য ছটফট করতে থাকি। তখন মেহরান আমার হাত টেনে অন্য রুমে নিয়ে দরজা আটকে দিল। আমি আরো চিৎকার চেঁচামেচি শুরু করলাম। হঠাৎ মেহরানের একটা কথা আমার স্তব্ধ করে দেয়। মেহরান কানের কাছে এসে ফিস ফিস করে বলতে থাকে, আমি তোমাকে ভালোবাসি ব্লুবার্ড। তাই তো তোমাকে বিয়ে করে আমার সকল অপেক্ষার অবসান ঘটাতে চাই। তুমি যদি রাজি না হও, এখানে তো সবার লাশ পড়বে, সাথে তোমার প্রিয় রেহানা আন্টিরও পরকাল গমন করবে। তুমি কি সেটা চাও? আর হ্যাঁ, আমি এক মুহূর্তে একটু মিথ্যা বলছিলাম না, চাইলে প্রুফ দিতে পারি, বলে মেহরান তার পকেট থেকে পিস্তল বের করে আমাকে দেখে আর বলল, এটা মধ্যে ৬ বুলেট আছে। প্রথম ৪টে কাজী সহ এই ছেলেগুলোর বুকে পড়বে, আর বাকি একটা রেহান আন্টির বুকে ঝাঁঝরা করে ফেলবো, সেটা আবার তোমার সামনে। দারুণ ব্যাপার, তাই না? মেহরানের কথাগুলো শুনে আমার মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে গেল। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে একটা কঠিন সিদ্ধান্ত নিলাম, যেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু তখন আমার কিচ্ছু করার ছিল না, কারণ আমার পক্ষে চোখের সামনে এতগুলো মানুষের মৃত্যু দেখে অসম্ভব ছিল।
আর যে রেহান আন্টি আমার মায়ের মতো আলগে রেখেছেন তাকে আমি কিভাবে খুন করে দেখব। একবার মেহরানের চোখের দিকে তাকালাম। তার লাল চোখ জোড়া দেখে মনে হলো সে সত্যি বলছে। তাই আমি আর কোনো বাড়াবাড়ি না করে একটা অচেনা লোককে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আর জীবনে এক নতুন অভিশাপকে বরণ করে নিলাম। সেই অভিশাপের একটাই নাম, আফরাজ মেহরান চৌধুরী। দুপুর 2টায় ঘুম ভাঙল নীলিমার। অতীতের কথাগুলো ভাবতে ভাবতে নীলিমা ঘুমিয়ে গিয়েছিল। বিছানা থেকে উঠে টি টেবিলের দিকে তাকাতে দেখতে পেল কিছু খাবার রাখা, আর পাশে একটা চিঠি। নীলিমা চিঠিটা হাতে নিয়ে খুলে পড়তে শুরু করলো। বুলুবার, গতকাল রাতে তোমাকে হার্ট করার জন্য সরি। তুমি আমায় মিথ্যা কথা বলেছিলে। ভয়ে বলো আর যে কারণেই বলো, তোমার মিথ্যে কথা আমি প্রচুর কষ্ট পেয়েছি। নিজের অমূল্য সম্পদের দিকে যখন অন্য কেউ নজর দেয়, সেটা যে কতটা কষ্টদায়ক তোমাকে হয়তো বোঝাতে পারবো না। তোমার খাবার আর মেডিসিন রেখে এসেছি, খেয়ে নিও। আমি অফিসে গেলাম, ফিরতে রাত হবে। আর প্লিজ আমার উপর এভাবে আর রাগ করে থেকো না। আমি সহ্য করতে পারি না তোমার হাসি মুখটা, যে আমার বড্ড প্রিয়। তুমি কেন বোঝো না বুলুবার, আমার বুলুবার। চিঠিটা পড়ার শেষে ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল নীলিমা। মনে মনে ভাবলো, আজ থেকে আর আপনার সাথে ঝগড়া করবো না, তবে সুযোগ বুঝে ঠিক পালাবো। তারপর নীলিমা একটা লম্বা সময় নিয়ে শাওয়ার নিল। খাওয়া দাওয়া করে বাগানে গিয়ে ফুলগুলো দেখতে লাগলো। এখন ওর মনটা একদম ফুরফুরে লাগছে। খোলা আকাশে নিচে মন ভরে নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ বাইরে গাড়ির হর্ন শুনতে পেল। সেদিকে তাকিয়ে দেখলো মিহরান গাড়ি থেকে নামছে। নীলিমাকে বাগানে দেখে একটা মুচকি হাসি দিল। নীলিমা একসময় মিহরানকে দেখে খুব অবাক হলো। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আপনার তো রাতে আসার কথা, এত তাড়াতাড়ি এলেন যে? মিহিরান আবার মুচকি হেসে উত্তর দিল, কেন তাড়াতাড়ি আসতে পারি না? আমার বউ অভিমান করেছে। ভাবলাম রাত করে বাসা ফিরলে অভিমানে পাল্লা ভারী হবে, আমি এত ভার বহন করতে পারবো না, তাই তাড়াতাড়ি চলে এলাম। শোনাও, তোমাকে নিয়ে আজ ডিনারে যাব। কাপাটে একটা নীল শাড়ি আর জুয়েলারি রাখা আছে, এইগুলো পরে রেডি হয়ে নেবে। নীলিমা মনে মনে খুব খুশি হলো। ঠোঁট প্রসারিত করে বলে, সত্যি আপনি আমাকে ডিনারে নিয়ে যাবে? আমি তো বিশ্বাস করতে পারছি না। আই অ্যাম সো এক্সাইটেড। আচ্ছা, আমার কোনো রেস্টুরেন্টে যাব? রেস্টুরেন্টে বুক করে রেখেছি, সেটা গেলেই দেখতে পাবে। নীলিমা যেন খুশিতে গদগদ হয়ে যাচ্ছে। কতদিন পর বাইরে যাবে মনে মনে ভাবলো। যা, সাইকোটাকে একটু সুবুদ্ধি হয়েছে। তখন আপাতত পালানোর চিন্তা বাদ দিই, এইবারে পরীক্ষার পর পালাবো। এখন গিয়ে মনে সুখে নাচানাচি করি। সাইকোটা আমায় ঘুরতে নিয়ে যাবে, এটা ভেবেই তো পানিতে ঝাঁপ দিতে মন চাইছে। কিন্তু আমি তো সাঁতার জানি না। ধুর, আমি যে কি ভাবি! আমি মনে হয় সাইকোর সাথে থাকতে থাকতে হাফ সাইকো হয়ে গিয়েছি। সন্ধ্যা একটু পর থেকেই নীলিমা আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি কুচি ঠিক করে আর গুনগুন করে গান গাইছে। কারণ আজ নীলিমা খুশির দিন। ও বাইরে ঘুরতে খুব পছন্দ করে আর রেস্টুরেন্টে যেতে খুব পছন্দ করে, কিন্তু রেহান আন্টি বাইরের খাবার খাওয়া পছন্দ করে না। তাই নীলিমা রেস্টুরেন্টে তেমন যেত না। নীলিমার শাড়ি কুচিগুলো ঠিক করে চুলগুলো খোপা করে দিল। হঠাৎ মেহরান দরজার নক করলো, বলল, আসবো? ওরে আল্লাহ, চাঁদ তারা আজ কোন দিকে উঠলো? সাইকো সাহেব ভিতরে আসার জন্য নক করলো। একদিনে দেখছি অনেক পরিবর্তন হয়েছে। নীলিমা বিড়বিড় করে কথাগুলো বলে স্বাভাবিক স্বরে বলল, আপনার বাড়ি, আপনার ঘর, আপনি আসবেন না তো কে আসবে? আসুন আসুন, ভিতরে এসে আমাকে উদ্ধার করুন। না মানে, তুমি যেহেতু শাড়ি পরছিলে তাই কি অবস্থা থাকো না থাকো তাই নক করলাম। আর আমি ভেবেছিলাম তুমি শাড়ি পরতে পারো না, তাই ভাবলাম হেল্প করবে, কিন্তু দেখি পুরো রেডি হয়ে গেছো। নীলিমা মুচকি হেসে জিজ্ঞেস করলো, আমার সম্পর্কে এতদিন জানেন? যেটা জানেন না সে আমি শাড়ি পরতে পারি সেটা কলেজ লাইফ থেকে। আমাদের কলেজে বিভিন্ন ফাংশনে শাড়ি পরতে হয়।
তাই রেহানা আন্টি আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে শিখিয়ে দিয়েছে। আমিও শিখে নিয়েছি যেন মুভির মতো আমার হাজবেন্ডের কষ্ট না হয়। এনিওয়ে, আমি রেডি। এই বলে নীলিমা আয়নার দিক থেকে ঘুরে মেহরানের দিকে তাকিয়ে হা করে রইল। মেহরান একটা নীল রঙের টি শার্ট পরছে, সাথে গ্যাবার্ডিং প্যান্ট আর ব্ল্যাক শু। এক কথায় মারাত্মক লাগছে দেখতে, পুরো চকলেট বল। এদিকে নীলিমা মেহরানের দিকে ফিরে মেহরান ও মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। নীল শাড়ি, নীল চুড়ি, নীল ঝুমকো, চোখে গাঢ় কাজল, হালকা মেকআপ, ঠোঁটে হালকা পিঙ্ক কালার লিপস্টিক, সব মিলিয়ে নীলিমাকে দেখতে অসাধারণ লাগছে। মেহরান নীলিমার কাছে এসে একটা চুমু দিল, তারপর ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা কৃত্রিম নীল গোলাপ বের করে নীলিমার খোঁপায় গুজে দিয়ে বলল, তোমার অসম্ভব সুন্দর লাগছে ব্লুবার্ড। তুমি তো সুন্দর। কেন? তোমার রূপের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। মিহম নীলিমার কানে কাছে এসে ফিস ফিস করলে বলে, আমি যে সেই কাঙ্ক্ষিত দিনটির জন্য অপেক্ষা করতে পারছি না বুলুবা। নীলিমা যেন এতক্ষণে একটা ঘোরের মধ্যে ছিল। মিহরানের শেষ কথাটা শুনে ওর ঘোর কেটে গেল। নীলিমা কথা ঘোরানোর জন্য বলে, আপনি আমায় যতটা সুন্দরী বলেন, আমি কিন্তু ততটা সুন্দরী নয়। আমার থেকে অনেক সুন্দরী মেয়ে আছে, খুঁজলে পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, পুরো চকলেট বল। হি হি। মিউরা নীলিমার হাত ধরে দুষ্ট একটা হাসি দিয়ে বলো, তোর চকলেটের মতো করে খেয়ে ফেলবো আমায়। দেখুন, বাজে কথা বন্ধ করুন, এখন চলুন। মেহরান মুচকি হেসে বলে, একটু আগে জানো কি বললে? আমি তোমার থেকে সুন্দরী মেয়ে খুঁজে নিন। হা হা, হাসালে আমায়। তুমি এখনো আমাকে চিনতে পারোনি বুলুবার্ড। তুমি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দরী। তোমার আর আমার মাঝখানে যদি কোনো রূপবতী নারী ঢুকে পড়ে, তাকে টুকরো টুকরো করে কুকুরের খাদ্য বানিয়ে একটু হাত কাঁপাবে না, কারণ তোমাকে খুব খুব ভালোবাসি বুলুবার্ড। কথাগুলো বলে মেহরান নীলিমার হাত ধরে বাসা থেকে বের হয়ে প্রথমে ওরা হাতির ঝিলে গেল। সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে গাড়ি দিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হলো। ওরা লিফট দিয়ে বসে থার্ড ফ্লোরে পৌঁছালো। নীলিমা রেস্টুরেন্টে ঢুকে বেশ অবাক হলো, কারণ রেস্টুরেন্ট কোনো মানুষজন নেই, একদম নীরব নিস্তব্ধ। তবে রেস্টুরেন্টের দেওয়ালগুলো সূর্যমুখী ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। নীলিমা হাঁটতে লাগলো। হঠাৎ করে চোখ পড়ল একটা ছোট্ট দেয়ালে, কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। সে সেদিকে যেতে থাকলো। তখনই হাত টান অনুভব করলো। মেহরান ওর হাত ধরে বলে, বুলুবা, এক্ষুনি যদি সব দেখে ফেলো, বাকিটা কখন দেখবে? এই পুরো ফ্লোর তোমার জন্য বুক করেছি। ডিনার করে যত ইচ্ছে দেখো। এখন খাবে চলো। তারপর মেহরাম ওর হাত ধরে খাবারের টেবিলে নিয়ে গেল। নীলিমা প্রতিটা খাবার দেখে খুব অবাক হলো, কারণ সব খাবারও ফেভারিট। ইটালিয়ান চিজ পাস্তা, ফালুদা, চিকেন শর্মা, চিকেন রোল, পিৎজা, সফট ড্রিঙ্ক, চাউমিন। তবে সবকিছুর পরিমাণ একজন হবে। নীলিমা খুশিতে যেন গদগদ হয়ে গেল। তারপর মেহরানের দিকে তাকিয়ে বলল, এত খাবার কেন অর্ডার দিয়েছেন? এইগুলো আমি কিভাবে খাবো? ও, আপনি তো খাবেন, ভুলে গিয়েছিলাম। মেহরান বলল, এত খুশি হওয়ার দরকার নেই, এখন খেয়ে নাও। সবকিছু পরিমাণ অল্প, আইটেম বেশি হলে আশা করি তোমার তেমন সমস্যা হবে না। আমি জানি এগুলো তুমি সব খেতে পারবে, আমার খাদুক পাখি। তাই মেলো, ড্রামা না করে খেয়ে নাও। আর আমি চাউমিন আর থাই স্যুপ খাবো। নীলিমার কথা না বাড়িয়ে খেতে বসলো, কিন্তু মেহরানের মুখে খাদু পাখি নামটা শুনে নীলিমার বেশ মান সম্মানে আঘাত লাগলো। পরক্ষণে ভাবলো, খাদু পাখি বলছে তাতে কি হয়েছে, সত্যিই তো বলছে। খাওয়ার ক্ষেত্রে নো স্যাক্রিফাইস। তাও যদি হয় আমার ফেভারিট খাবার, তাহলে তো কোনো কথাই নেই। নীলিমার চেয়ারে বসে খেতে লাগলো, মাঝে মাঝে চোখ বন্ধ করে বলল, ওয়াও, অসম, সো ইয়ামি। এই রেস্টুরেন্টে আমায় আবার নিয়ে আসবে? মেহরান মুচকি হেসে কিছু না বলে খেতে লাগলো। নীলিমা চারদিক তাকিয়ে দেখলো, আচ্ছা, এই পুরো ফ্লোরটা তো আপনি বুক করেছেন কেন? শুধু শুধু টাকাগুলো নষ্ট করলেন। আর এখানে কি ওয়েটার নেই? আসার পর থেকে একজনকে দেখলাম না।
মিহরান বলল, তোমার জন্যই ফ্লোরটা বুক করেছি। আমি চাই না আমার বইয়ের চঞ্চলতা উৎফুল্লতা কারো চোখে পড়ুক। সেটা শুধু আমি দেখার অধিকার রাখি। আর ওয়েটার তো আমার আসার 5 মিনিট আগেই সব খাবার সার্ভ করে বেরিয়ে গিয়েছে। আমি চাই না আমাদের এই সুন্দর মুহূর্তগুলো তুমি আর আমি ছাড়া অন্য কেউ উপভোগ করুক। কারণ তোমার ক্ষেত্রে আমি বড্ড হিংসুটে বুলিবার। এই বলে মেহরান খেতে শুরু করলো। নীলিমা ভুল জোড়া কুঁচকে মেহরানের কথাগুলো শুনল। কথা শেষ করে মেহরানকে খেতে দেখে ভাবলো, সাইকোটা কত হিংসুটে ভাবা যায়। ধুর, সে তার হিংসা দিয়ে গোল্লায় যাক। আমি খেতে থাকি। আশেপাশের লোকজন না থাকতে বেশ ভালোই হয়েছে। যেভাবে ইচ্ছে সেভাবেই চেটেপুটে খাবো। কাঁটা চামচ দিয়ে শাসন করে খেতে আমার একদম ভালো লাগে না। হাতে গোনা 2 থেকে 3 বার রেস্টুরেন্টে এসে 15 মিনিট খাওয়া 30 মিনিটে শেষ করছি। সবাই এমনভাবে কাঁটা চামচ দিয়ে খায় যেন কেউ কখনো খাবার হাতে লাগায়নি। আবার কেউ হাত দিয়ে খেলে উদ্ভটভাবে তাকিয়ে থাকে, যেন জিরাফ দেখছে। মনে মনে এত বক বক না করে তাড়াতাড়ি খাও, তোমার জন্য গিফট একটা। নীলিমা তাকিয়ে দেখলো মেহরান খাওয়া শেষ। গিফটের কথা শুনে ওর আর তর সইল না। তাড়াতাড়ি করে বাকি খাবারগুলো খেয়ে নিল। টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, তাড়াতাড়ি বলুন না কি গিফট। আই এম সো এক্সাইটেড। জানেন তো, গিফট আমার খুব ভালো লাগে। কলেজে ছেলেগুলো যখন আমার প্রপোজ করতো তখন বিভিন্ন গিফট নিয়ে আসতো। আমি তো বেশ খুশি হতাম, কিন্তু গিফটগুলো নিতাম না। এগুলো নিলে তো প্রপোজ অ্যাকসেপ্ট করতে হতো। মিহরার প্রথমে রাগ হাত মুঠো করে ফেলল। নীলিমার শেষ কথাগুলো শুনে হাতের মুঠ খুলে তারপর মিহরা নীলিমার 2 চোখ ধরে সেই ছোট্ট দেওয়ালের কাছে নিয়ে গেল। দেওয়ালের কাছ কালো কাপড় সরিয়ে দিয়ে ওর চোখের ওপর থেকে হাত সরিয়ে নিল। নীলিমার সামনে তাকিয়ে হা করে রইল। দেয়ালে লাভ শেপ বেলুন দিয়ে লেখা, আই লাভ ইউ ব্লুবার্ড, ইউ আর মাই লাভ লাইন, উইল উইথ অ্যাকসেপ্ট মাই ইনফিনিটি লাভ। নীলিমা লেখাগুলোর দিক কয়েক সেকেন্ড তাকিয়ে পাশে তাকালো। দেখলো মেহরান ওর সামনে হাঁটু গেড়ে সূর্যমুখী ফুল তার হাতে নিয়ে বলল, সবাইকে দেখেছি গোলাপ ফুল নিয়ে তার ভালোবাসার মানুষকে প্রপোজ করে, কিন্তু তোমার প্রিয় সূর্যমুখী ফুল দিয়ে তাই এটা প্রপোজ করছে। আমাকে তুমি সাইকো পাগল বদ্ধ উন্মাদ যাই ভাবো না কেন, এসব কিছু শুধু তোমার জন্য। ভালোবাসি তোমায়, শুধু ভালোবাসি। আমার ভালোবাসার গভীরতা হয়তো তুমি মাপতে পারবে না, তবে একবারই বুকে একটু অনুভব নিয়ে মাথা রেখে দেখো, আমার হৃদয়ের স্পন্দন বলে দিবে তোমার প্রতি আমার ভালোবাসার প্রখরতা। এই বলে মেহরান পকেট থেকে একটা বক্স বের করলো। বক্সটি খুলে একটা ডায়মন্ডের রিং নীলিমার হাতে অনামিকার আঙুলে পরিয়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে এত হয়ে যাওয়াটা নীলিমা অনেক বড় শক খেয়েছে। এসির মধ্যেও ঘামাতে লাগল।